আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি আব্দুল্লাহ আল ফারুক। আজকে কথা বলবো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং নিয়ে এবং স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর মধ্যে একটা টপিক হলো সি প্রোগ্রামিং, এটা নিয়ে কথা বলবো। প্রথমে বলে নেই, আমি ভিডিও তৈরি করছি যারা এনটিআরসিএ এক্সাম দিবেন তাদের জন্য, তাদের সুবিধার্থে, যারা এনটিআরসিএ কলেজ লেভেলের এক্সাম দিবেন তাদের জন্য, এবং যারা বাংলাতে অ্যান্সার করবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকৃত হবে যারা বাংলাতে অ্যান্সার করতে চান। যারা ইংলিশে অ্যান্সার করতে চান তাদের জন্য অ্যাভেলেবল রিসোর্স আছে, কিন্তু যারা বাংলায় অ্যান্সার করতে চান তাদের জন্য অ্যাভেলেবল রিসোর্স অনলাইনে নেই। এজন্য আমি উদ্যোগ নিয়েছি যে হচ্ছে ভিডিও তৈরি করবার জন্য যারা এনটিআরসিএ তে কলেজ লেভেলে যারা বাংলাতে অ্যান্সার করবে তাদের জন্য। তো আমি ইতিপূর্বে দুইটা ভিডিও তৈরি করেছি, সেগুলো হচ্ছে প্রোগ্রামিং বেসিকের উপরে, প্রোগ্রামিং ভাষা এবং তার জেনারেশন গুলো নিয়ে, এবং মেশিন ভাষার সুবিধা অসুবিধা, উচ্চতর ভাষার সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আলোচনা করেছি। তবে আজকে সি প্রোগ্রামিং নিয়ে মূলত আলোচনা করব। তার আগে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করার আগে আমাদের আলোচনা করা উচিত স্ট্রাকচার্ড প্রোগ্রামিং নিয়ে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিংটা আসলে কি? এখানে বলা আছে যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হলো প্রোগ্রামিং এর একটি পদ্ধতি যেখানে প্রোগ্রাম তৈরি করা হয় ধাপে ধাপে বা সুসংগঠিত ব্লক আকারে। মানে একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হচ্ছে এমন একটা প্রোগ্রামিং যেটা হচ্ছে আপনি কি করবেন, একটা পার্ট বাই পার্ট ভাগ করা আছে। যেমন এই কোডগুলো হচ্ছে পার্ট বাই পার্ট করে দেওয়া, যেমন সিরিয়াল অনুযায়ী হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার এখানে বলা আছে স্ট্রাকচার্ড ওয়েতে, মানে একটা স্ট্রাকচার থাকবে, সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে এটা হচ্ছে যে প্রোগ্রামিং পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। এটা হচ্ছে এটি মূলত সিরিয়াল সুনির্দিষ্ট এবং লজিক্যাল প্রবাহ অনুসরণ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে সিকোয়েন্স। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হচ্ছে মূলত সিকোয়েন্স মেনটেন করে, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে মেনটেন করে চলে। এগুলো আমরা আস্তে আস্তে দেখব কিভাবে সিকোয়েন্সটা কিভাবে মেনটেন করে। তারপরে হচ্ছে ডিসিশন মেকিং, মানে সিদ্ধান্ত গ্রহণ করে, হচ্ছে তার ডিসিশন বা সিলেকশন, সিদ্ধান্ত গ্রহণ করে। তারপরে যে লুপ বা ইটারেশন আছে, লুপের কাজগুলো করে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে মডুলারিটি, বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে মডিউলে ভাগ করে। কি করে? স্ট্রাকচার প্রোগ্রামিং ছোট ছোট কয়েকটি মডিউলে ভাগ করে, তারপরে মডিউলে ভাগ করে প্রোগ্রাম রচনা করে। আচ্ছা, গেটো স্টেটমেন্ট বাদ দেওয়া, এতে প্রোগ্রামের জটিলতা কমে এবং লজিক্যাল প্রবাহ বজায় থাকে। এবার যদি আমরা দেখি স্ট্রাকচার প্রোগ্রামিং এর একটি হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করি। সি প্রোগ্রামিং ভাষার একটি সাধারণ উদ্দেশ্য এবং প্রক্রিয়া ভিত্তিক প্রোগ্রামিং ভাষা। এটি ডেনিস রিচি 1972 সালে এটি আবিষ্কার করে। হ্যাঁ, এটি এর সরলতা, দক্ষতা এবং হার্ডওয়্যার স্তরের ক্ষমতার জন্য বিখ্যাত। আচ্ছা, সি প্রোগ্রামিং এর মা বলা হয়। ঠিক আছে, এটাকে প্রোগ্রামিং এর মাদার অফ দ্য প্রোগ্রামিং এটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা যদি সি প্রোগ্রামিং কি এটা যদি দেখতে চাই, তাহলে ভাষার উদ্দেশ্য প্রক্রিয়া ভিত্তিক প্রোগ্রামিং ভাষা। এটি হার্ডওয়্যার এবং স্তরের ক্ষমতার জন্য বিখ্যাত। সি কে অনেক সময় কি বলা হয়? মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, সি প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য, এটা অনেক সময় এনটিআরসি তে আসতে পারে, এনটিআরসি এক্সামে অনেক সময় আসে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য সমূহ। একটা হচ্ছে সরল এবং দক্ষ, সহজ সিনট্যাক্স এবং সিস্টেম লেভেল প্রোগ্রামিং এর জন্য অত্যন্ত কার্যকর। এটা কি সরল এবং সরল ভাষায় সহজে বোঝা যায়, সি প্রোগ্রামিং ভাষা সহজে বোঝা যায়। পোর্টেবল, সি ভাষার প্রোগ্রাম পোর্টেবল মিন্স কি বিভিন্ন প্ল্যাটফর্মে চালানো যায়।
যেমন আপনি উইন্ডোজে এই প্রোগ্রামটি রচনা, সি ভাষায় একটি উইন্ডোজে প্রোগ্রাম লিখলেন, পরবর্তীতে আপনি যদি চান ম্যাক ওএস এ আপনি এটাকে রান করাতে চান, এটা রান করাতে পারবেন, বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অন্য যে কোনো প্ল্যাটফর্ম হতে অ্যান্ড্রয়েড হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি এই প্রোগ্রামটা লিখে রান করতে চান তাহলে এটি রান করতে পারবেন। এটা হচ্ছে পোর্টেবল। তারপরে হচ্ছে কি লো লেভেল অ্যাক্সেস। আচ্ছা, পয়েন্টার এবং মেমরি ম্যানেজমেন্টের মাধ্যমে সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। বিল্ট ইন লাইব্রেরি, এটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি, কিছু লাইব্রেরি ফাংশন রয়েছে, যেমন ইনপুট আউটপুট, স্ট্রিং ম্যানিপুলেশন, গণিত আকারে সব দরকারি কাজের জন্য বিল্ট ইন ফাংশন। যেমন ইনপুট আউটপুটের জন্য এটার জন্য কি কি ব্যবহার করে, স্ক্যানএফ ব্যবহার করা হয়, প্রিন্টের জন্য প্রিন্টএফ ব্যবহার করা হয়। এরকম কিছু কি বিল্ট ইন লাইব্রেরি ফাংশন এখানে হচ্ছে স্টোর থাকে। তারপরে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, শৃঙ্খলাবদ্ধ কোড। সি হচ্ছে কি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, এটা হচ্ছে একটি স্ট্রাকচার ফলো করে, একটি স্ট্রাকচার বা মেইনটেইন, একটি স্ট্রাকচার মেইনটেইন করে। লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ফাংশনের ব্যবহার। এখানে কি প্রথম সি ভাষায় প্রথমে কিন্তু কি হয়, আপনার লুপের ব্যবহার, লুপ বা একটি জিনিস বারবার আউটপুট নেওয়ার জন্য যেটা ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে লুপ বা কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন ইফ এলস এর ব্যবহার যেটা বলে। তারপরে ফাংশন বা ইউজার ডিফাইন্ড ফাংশন এবং বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশন আমাদের কিছু দেওয়া আছে, স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলা। আর হচ্ছে বিল্ট ইন ফাংশনও আমরা এখানে, এই ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কি মডিউলার প্রোগ্রামিং, বড় প্রোগ্রামকে ছোট ছোট মডিউলে ভাগ করা যায়। এই হচ্ছে সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। তাহলে সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে এগুলোই হচ্ছে সি প্রোগ্রামিং বৈশিষ্ট্য। এবার দেখি যে সি প্রোগ্রামিং কি ব্যবহার করা হয়, কোথায় কোথায় সি প্রোগ্রামিং এর ব্যবহার করা হয়। অপারেটিং সিস্টেম, যেমন একটা অপারেটিং সিস্টেম যখন আপনি তৈরি করতে যাবেন তখন কিন্তু এই সি প্রোগ্রামিং কিন্তু ব্যবহার করা হয়। যেমন ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরিতে সি ব্যবহার করা হয়েছিল। শুধু এই সি তে কোড করে আপনি কিন্তু একটা অপারেটিং সিস্টেম কিন্তু বানাই ফেলতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এমবেডেড সিস্টেম, সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের জন্য আদর্শ। যেমন এমবেডেড সিস্টেম কি সরাসরি আপনি এই প্রোগ্রামিং ব্যবহার করে আপনি সরাসরি কি করতে পারেন, একটা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারেন এই শুধু প্রোগ্রামিং ব্যবহার করে। তারপর কি সিস্টেম সফটওয়্যার আবার যেরকম কম্পাইলার, ইন্টারপ্রিটার, অন্যান্য সিস্টেম টুলস তৈরিতে। যেমন হচ্ছে কম্পাইলার, আপনি কম্পাইলার কি, কম্পাইলার হচ্ছে মেশিন, মানে মেশিন ভাষাতে কনভার্ট করে। আপনার যে ভাষার প্রোগ্রাম লিখতেছেন সে ভাষা থেকে আপনার কি করে, মেশিন কোডে রূপান্তর করে। এই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। কিন্তু এই কম্পাইলার এবং ইন্টারপ্রিটার যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামকে ডেভেলপ করতে আপনার হচ্ছে সি প্রোগ্রামিং ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছেন সি প্রোগ্রামিং এর ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে গেম ডেভেলপমেন্ট, উচ্চ দক্ষতা সম্পন্ন গেম তৈরিতে। মানে গেম, আপনি যদি কোনো গেম তৈরি করতে চান সেটা কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে গেম ডেভেলপ করা সম্ভব। তারপরে হচ্ছে কি সাধারণ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যে কোনো সাধারণ বড় মাপের যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য, যেমন গবেষণার ক্ষেত্রে এবং ডেস্কটপ সফটওয়্যার তৈরি করার জন্য কিন্তু সি প্রোগ্রামিং এর ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এখন দেখব যে সি প্রোগ্রামিং এর উদাহরণ। আচ্ছা, আমরা সি প্রোগ্রামিং উদাহরণ কি ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ। আচ্ছা, এই যে দেখেন প্রথমে হচ্ছে ইনক্লুড stdio.h, এখানে কি আছে, এটা হচ্ছে লাইব্রেরি যোগ করা আছে। ঠিক আছে, এটা একটা কি, এটা লাইব্রেরি যোগ করা। আপনি সি প্রোগ্রামিং এর যখন আপনি কোনো লাইব্রেরি ফাংশন বা হচ্ছে লাইব্রেরি ফাংশন যেগুলো ইউজ করবেন সেগুলোকে ইউজ করার জন্য আপনার কি লাগবে, একটা হেডার ফাইল লাগবে। এই হেডার ফাইল হচ্ছে এই হেডার ফাইলে হচ্ছে stdio.h, এই হেডার ফাইল হচ্ছে stdio.h। তারপরে কি আছে আপনার মেইন ফাংশন, এটা কি বলে ইন্টিজার মেইন দিয়ে, এই যে কার্লির মধ্যে ইন্টিজার মেইন দিয়ে যে প্রোগ্রামগুলো লেখা হয় সেটা কি প্রধান অংশ। এই হচ্ছে, যেহেতু এটা একটা স্ট্রাকচারড প্রোগ্রামিং, আমি আগেই বলেছি এটা একটা স্ট্রাকচারড প্রোগ্রামিং। এই স্ট্রাকচারড প্রোগ্রামিং একবারে স্ট্রাকচার ফলো করে। সে কি স্ট্রাকচার ফলো করে, প্রথমে হচ্ছে কি করে সে এই হচ্ছে ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করার জন্য। যেমন আপনি যে এখানে এই যে আমরা মেইনের মধ্যে একটা
লাইব্রেরি একটা লাইব্রেরি ফাংশন ইউজ করেছি, সেটা হচ্ছে কি প্রিন্টএফ। তো প্রিন্টএফ কে আপনি যখন ইউজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই এই হচ্ছে ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশনের যে হেডার ফাইল এটাকে ইনক্লুড করতে হবে। আপনি যদি এটাকে ইনক্লুড না করেন, ইনক্লুড না করে এই প্রোগ্রামটিকে রান করেন, তাহলে কিন্তু এখানে প্রিন্টএফ কি সেটা কি সে বুঝতে পারবে না। প্রিন্টএফ কি সেটা কি সে বুঝতে পারবে না। এই প্রিন্টএফ সে এখানে কি দিবে, এরর দিবে। এরর দিবে কি, এই প্রিন্টএফ কে সে ধরতে পারতেছে না, বুঝতে পারতেছে না যে প্রিন্টএফটা কি। কিন্তু আমি যখন এই include.studio.h এই ইনপুট হেডার ফাইল আমি যখন যোগ করব, তখন সে ঠিক বুঝতে পারবে যে আসলে এটা একটা ইনপুট আউটপুট ফাংশন। হ্যাঁ, তো প্রিন্টএফ এই ইনপুট আউটপুট ফাংশন সে বুঝতে পারবে, এই আর কি। তো এই যে এখানে সুন্দর করে বলা আছে ইনপুট আউটপুট প্রোগ্রামের প্রধান অংশ, ঠিক আছে। ক্যান্সেল টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহার করে প্রোগ্রামের সমাপ্তি নির্দেশ করা হচ্ছে এগুলো। আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষা সরল জটিল ব্যবহৃত হয় এর। আচ্ছা, সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার বলতে কি বোঝায়, এটা কিন্তু এসেছে আপনার এনটিআরসি দশম এনটিআরসি তে কিন্তু এসেছে। কিন্তু তাহলে এনটিআরসি পরীক্ষার জন্য এই সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার, মানে সি প্রোগ্রামিং ভাষার যে স্ট্রাকচারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে। যারা নেক্সট এনটিআরসি তে এক্সাম দিবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি বলে থাকি, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর গঠন। গঠন যদি আমরা ডায়াগ্রাম আকারে এখানে আলোচনা করে থাকি, তাহলে এখানে কি ইনক্লুড, যে দেখেন প্রিপ্রসেসর ডিরেক্টিভস, মানে হচ্ছে ইনক্লুড এবং ডিফাইন যেগুলোতে করে থাকি। আপনি যদি কোনো কিছু ডিফাইন করতে চান, তাহলে এই ইনক্লুড বা হেডার ফাইল এভাবে আপনি ডিফাইন করতে পারেন। আপনি পাই ফাংশনের মান ডিফাইন করতে চান, তাহলে এখানে এই ডিফাইন, তারপরে আপনি একটা ভেরিয়েবল দেবেন, তার মধ্যে আপনি যেটা ডিফাইন করতে চান সেটা কিন্তু ডিফাইন করে দিতে পারবেন। তারপরে কি আছে, তারপরে আপনার গ্লোবাল ডিক্লারেশন। আপনি গ্লোবাল ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে চান, তাহলে কিন্তু এখানে ফাইল প্রিপ্রসেসর ডিরেক্টিভস এর পরে আপনি যেগুলা ডিক্লেয়ার করবেন সেগুলো কিন্তু গ্লোবাল ভেরিয়েবল আপনি কিন্তু এখানে ডিক্লেয়ার করতে পারেন। তারপরে গ্লোবাল ভেরিয়েবলটা কি, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে যে ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করতে পারবেন সেগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আরেকটা আছে হচ্ছে লোকাল ভেরিয়েবল, সেগুলো হচ্ছে আপনি লোকালি ইউজ করতে পারবেন। লোকালি মিন্স আপনার হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল কল করে থাকেন সেটি শুধু সেই ফাংশনের মধ্যে ইউজ করা যাবে, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আপনি যে কোনো ফাংশন যে কোনো জায়গা থেকে আপনি এই গ্লোবাল ভেরিয়েবলকে আপনি কি করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন স্থানীয় ভেরিয়েবল এবং আচ্ছা, মেইন ফাংশন, এখন এই মেইন ফাংশনের মধ্যে আপনার হচ্ছে সবগুলো কাজ এই ইয়াতে করা হয়। আপনি যে কোনো জায়গায় যে কোনো ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু মেইন ফাংশনের মধ্যে হচ্ছে আপনার মেইন কাজগুলো করা হয়ে থাকে। ইউজার ডিফাইন্ড ফাংশন, এই যে ইউজার ডিফাইন্ড ফাংশন, এই ফাংশনগুলো কিন্তু অবশ্যই আপনার কি করতে হবে, মেইনের ভিতরে কি করতে হবে, এগুলাকে কিন্তু অ্যাক্সেস করতে হবে। তো সো আমরা যদি গঠনগত মানে সি প্রোগ্রামিং এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার যদি দেখে থাকি, তাহলে আমরা প্রথমে দেখব কি প্রিপ্রসেসর ডিরেক্টিভস, গ্লোবাল ডিক্লারেশন, মেইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, এগুলো হচ্ছে আচ্ছা, আমরা যদি উদাহরণ দেখে থাকি, ঠিক আছে, আমরা যদি উদাহরণ দেখে থাকি, তাহলে এই যে উদাহরণ প্রিপ্রসেসর ডিরেক্টিভস পাই, এই যে দেখেন আমি আপনাকে বললাম যে পাই কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে। গ্লোবাল ডিক্লারেশন, এই যে ইন্টিজার গ্লোবাল ভেরিয়েবল নামে একটি হচ্ছে ভেরিয়েবল, এখানে হচ্ছে 10, এর মান হচ্ছে 10, এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল হোল্ড করতেছে, এটার হচ্ছে ইয়া হচ্ছে 10। আচ্ছা, ভয়েড গেট ডিসপ্লে মেসেজ, এটা একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এই যে স্থানীয় গ্লোবাল ভেরিয়েবল, এই যে স্থানীয় ভেরিয়েবল বা লোকাল ভেরিয়েবলের কথা আমি যে বললাম, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের অংশ, ঠিক আছে। এগুলাই হচ্ছে। আর এই যে কোডের ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো আপনাকে এই করে দিতে হবে, ঠিক আছে। ওকে, আজকের মতো এ পর্যন্তই।